নমস্কার, আমার নাম ইসমাত খান। আমি একটা ক্যান্সার পেশেন্ট। হয়তো আপনারা অবাক হচ্ছেন যে ক্যান্সার পেশেন্ট। অ্যাকচুয়ালি আমার এখনও ট্রিটমেন্ট চলছে, আর 2013 সাল থেকে ট্রিটমেন্ট আমার চলছে এবং হাই ডোজের ট্রিটমেন্ট চলছে। তো 2013 থেকে 2026 ধরুন, মানে 13-14 বছর ধরে চলছে। পুরো ম্যাক্সিমাম 140টা কেমো হয়ে গেছে। আর প্রতি 21 দিন পরপর আমার কেমো চলছে। আর এই কথাটা বলার উদ্দেশ্য যে আপনাদের জন্য আমি কিছু ইন্সপিরেশন, মানে কিছু কথা বলতে চাই। ধরুন আমার মতন যদি কেউ আপনারা আছেন, আপনাদের মধ্যে কোনো পেশেন্ট, তাহলে আপনারা মানে এইটুকুনি আমি আপনাদেরকে সাহস দেওয়ার জন্য এই আমার আশা, বা আপনাদের জন্য কিছু ভালো কথা বলে আপনাদের মনের জোরটাকে আমি বাড়াতে চাই। আমার উদ্দেশ্য শুধু সেটাই, যে আমি নিজের ক্রেডিট পেতে চাই না, কিন্তু এটাই বলতে চাইছি যে আপনারা কিভাবে ফাইট করবেন এবং আমার জার্নিটা শুনে যদি আপনারা কিছুটা ইন্সপায়ার্ড হন, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো এবার আপনারা হয়তো জানতে চাইছেন যে কিভাবে, মনে প্রশ্ন আসছে যে কিভাবে আমি জানলাম, কিভাবে আমার জার্নিটা স্টার্ট হলো। অ্যাকচুয়ালি 2013 সালে আমার একটা হ্যাপি ফ্যামিলি ছিল, একটা ছেলে একটা মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ। তো 2013 এরকম ফিজিক্যাল চেক আপ করতে গিয়েছি ডক্টরের কাছে। ডক্টর হঠাৎ ফাইন নিডল টেস্ট করে, আল্ট্রাসাউন্ড করে আমাকে শুনিয়ে দিল দুম করে যে আমার ক্যান্সার হয়ে গেছে। আর সেটা শুনে হঠাৎ আমি প্রস্তুত ছিলাম না, হঠাৎ থমকে দাঁড়ালাম। যেটা কলকাতায় আমার টেস্টটা হয়েছিল, রায়ন ত্রিবেদীতে। থমকে দাঁড়ালাম নিশ্চয়ই, কিন্তু আমি ভাবলাম, অবাক সেরকম হইনি। আমার যে হয়তো এই ট্রিটমেন্ট আছে, নিশ্চয়ই আমার সেরকম কিছু বাড়াবাড়ি নয়। ক্যান্সার তো মারাত্মক ব্যাপার তো বটেই, কিন্তু তাহলেও আমি একটু মনের জোর হারাইনি তখনই। থমকে গেছিলাম নিশ্চয়ই। তো তারপরে বাড়ি ফিরলাম। আমার দাদা একটা ডক্টর, ক্যান্সার নিয়ে প্রচুর ওনার লেখালেখি আছে, প্রচুর রিসার্চ করেছেন উনি। এখন উনি আপাতত আয়ারল্যান্ডে আছেন, একটা প্রফেসর। আর উনি হার মানেননি। উনি আর আমার হাজব্যান্ড এবং আমার আরেকজন দাদাও সবাই মিলে খুব একটা ইম্পর্টেন্ট মিটিং করে তারা এগিয়ে গেছে যে কিভাবে জিনিসটাকে এগিয়ে নেওয়া যায়, একটা কিভাবে সেটা তার ট্রিটমেন্টটা করা যায়, বা তার ক্যান্সার মানে তো সবারই একটা ধারণা, একটা বিশাল একটা মেজর একটা এক্সপেন্সিভ ব্যাপার। তো সেটা নিয়েও একটা আলোচনার ব্যাপার তো ছিল বই কি। তারপরে আমার ছেলে মেয়ে আছে, তাদের ফ্যামিলি। আমার ছেলে তখন মাত্র ক্লাস 6-এ পড়ে, আর মেয়ে তখন জাস্ট 12 পাস করে BBA ফার্স্ট ইয়ার। মানে সব কিছুই মানে একটা সেট করতে হবে। আর আমার দাদা, আমার হাজব্যান্ড প্রচণ্ড মেন্টালি স্ট্রং একটা মানুষ ছিলেন। উনি তো আমাকে নিজে তো হার মানেনি, আমাকেও হার মানতে দেননি। উনি এইটুকু, আমার নিকনেম লিলি, ভালো নামটা ইসমাত খান। উনি এইটুকু বলেছিলেন যে লিলি, তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি। আমার ভেতরে কি হচ্ছে সেটা হয়তো আমি কাউকে প্রকাশ করিনি। তারপর আমরা ডিসিশন নেওয়া হলো বম্বে যাব, বম্বে টাটা হসপিটাল। ইমিডিয়েটলি ফ্লাইট বুক করে গেলাম আমরা, আমার দাদা, আমি, আমার হাজব্যান্ড, টাটা হসপিটালে। অ্যাজ ইউজুয়াল সবাই তাই যায়। টাটা হসপিটালে গিয়ে যেখানে ওখানে মানে ডক্টর বাড়ুয়ে, মানে উনি HOD ডাইরেক্টরও শুনেছি, উনি আমার সব এক্সামিন করলেন, বললেন হ্যাঁ ঠিক আছে, ও মানে টেনশনের কিছু নয়, হ্যাঁ হয়ে যাবে, প্রাইমারি স্টেজ, একটু সাফার করতে হবে ব্যাস, অ্যাজ ইউজুয়াল, মানে আপনি চেক আপে থাকবেন, বাস, লাইফ সেটেলড। ভরসা পেলাম। তারপর উনি বললেন পেট সিটি স্ক্যান করতে হবে। পেট সিটি স্ক্যান করলাম। পেট সিটি স্ক্যান করার পরে আমার একদম জীবনের মোড় যেন পাল্টে গেল। সব ডক্টররা হাত তুলে দিলেন ওখানে, কারণ আমার অলরেডি মেটাস্টেটিক ক্যান্সার হয়ে গেছে 4th স্টেজ, এবং ওটা লিভার, আন্ডার আর্মস, 2টো ব্রেস্ট, সব মানে প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যেটা মানে কিছু করার নেই, এবং ভেরি অ্যাগ্রেসিভ নেচারের ক্যান্সার। মানে ওটা ধুধু করে বাড়তে থাকে, মানে কোটিতে হয়তো একজনের এই ক্যান্সারটা হয়, মানে লাকিলি সেটা আমি। তো ডাক্তার তখন, আমার দাদা তো ডক্টর, হাজব্যান্ডও উনি একটা ভালো একটা মেডিসিন কোম্পানিতেও ছিলেন তখন। তো ওরা বসে ডিসকাশন করছেন, ওরা গম্ভীরভাবে, না ডক্টররা পুরো ফাইনালি জবাব দিয়ে দিলেন, না আমরা কিছু করতে পারবো না, এই ধরনের কেস 3 মাসের বেশি বাঁচানো যাবে না, আপনারা কেমো যতই দিন, ট্রিটমেন্ট যাই করুন, 3 মাসের বেশি এনাকে বাঁচানো অসম্ভব।
তখন ওরা দেখছি, তারপরে যে আমি তো বাইরে বসেছিলাম, আমাকে তো ডাকেনি, তো ওরা দেখছি আমার দাদা, আমার হাজব্যান্ড, ওরা ভীষণ কান্নাকাটি করছে। আমি বুঝতে পারিনি, হঠাৎ আমি ভেতরে ঢুকে আমি দেখলাম যে এই অবস্থা। তখন আমি জানলাম, ডক্টর আমাকে নিজেই বলল। আমি কিচ্ছু একটা কথা বলিনি, আমি বাইরে শুধু ওই টাটা হসপিটালের চেম্বারে বাইরে বসে চেয়ারে বসে, আমার পার্সে সবসময় একটা ছোট্ট ডায়েরি, একটা পেন থাকে, ওই ডায়েরি পেন নিয়ে আমি এবার চিন্তা করতে লাগলাম নেক্সট 3 মান্থসের মধ্যে আমাকে কি কাজ করতে হবে। আমার মেয়ের কি বিয়ে দিয়ে দেবো, না আমার ছেলেকে হস্টেলে পাঠাবো, নেক্সট কী করতে হবে আমাকে। তাহলে আমার ফটফট, আমার হাতে সময় কম, আর যখন ডক্টর বলেছেন আমার কিছু করার নেই, তো তাহলে আমাকে নেক্সট 3 মাসের আমার কাজগুলো আমাকে গোছাতেই হবে। আমি সেগুলো পয়েন্ট ওয়াইজ আমি লিখছি। তখন দাদা আর আমার হাজব্যান্ড দুজনে এসে বললো যে চিন্তা করিস না কিছু, আমাকে ওরা এনকারেজ করতে চেষ্টা করছে, কিন্তু আমি ভেতর থেকে জানি না কিভাবে আমি মানে থমকে গেছি হয়তো। তো আমি কিছুই মানে রিপ্লাই করতে পারিনি, আমি নেক্সট ফিউচার প্ল্যানিংটা করছি। তারপর আমার দাদা থমকে দাঁড়ানো ছেলে নয়, উনি গোটা দেশ বিদেশে সবাই, প্রত্যেক বড় বড় ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আমরা 7 হিলস হসপিটালে গিয়েছিলাম বম্বে। সেখানে আমার দাদারই একটা ক্লাসমেট আছেন, ডক্টর ইন্দু আমলকার, এবং ওরা বসে বিদেশ থেকে কনফারেন্স হয়ে মানে অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরের একটা মেডিকেল কনফারেন্স হয়েছিল। লাকিলি, মানে খুব আমি লাকি যে এরকম আমি স্কোপ পেয়েছি, এরকম ফেসিলিটি পেয়েছি যেটা কি সকলে হয়তো পায় না। তো সেই মানে মেডিকেল কনফারেন্সে কিছু ট্রিটমেন্টের ডিসিশন নেওয়া হলো, এবং সেটা ফার্স্ট পেশেন্ট আমি, যে কি আমার উপরে অ্যাপ্লাই করা হলো, তাতে ওনারা সাকসেস হলেন। এবং সেটা আমার আস্তে আস্তে আবার নেক্সট 10 ডেজ পর পেট সিটি স্ক্যান হলো, কিছু ইমপ্রুভমেন্ট দেখা গেল, তাতে ওরা অনেকটা সাহস পেলেন। এবং আস্তে আস্তে জিনিসটা যখন ওরা পজিটিভ রিপ্লাই পেলেন, তখন আস্তে আস্তে ট্রিটমেন্টটা আমার সেটা চালু হলো, স্টার্ট হলো। প্রতি 18 দিনে, প্রতি 10 দিনে আমার 6টা 7টা করে কেমো চলতো, হাই ডোজ হাই পাওয়ারের কেমো। সেটাকে আমি টলারেট করেছি এবং কোঅপারেট করেছি ডাক্তারদেরকে, নিজের সঙ্গে কোঅপারেট করেছি। আর আমার হাজব্যান্ড, আমার দাদা, এবং প্রচণ্ডভাবে আমাকে তুলে ধরেছে তারা। তো আমি যেটা বলতে চাইছি, আস্তে 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 আমি ইমপ্রুভ করেছি। আমি যেটা বলতে চাইছি, ক্যান্সার রোগের যেটা সবথেকে মূলমন্ত্র, মনের শক্তিটা বাড়ানো এবং ডক্টর এবং ওষুধের সাথে নিজেকে কম্প্রোমাইজ করা, নিজেকে তৈরি করা, নিজেকে ঠিক করা। আমার শরীর খারাপ হয়ে গেল, আমার ক্যান্সার হয়ে গেল, আমার কি হবে আমি জানি না, আমার নেক্সট আমি কি করব, আমার তো আর বাঁচবো না, আমার আর বেঁচে থেকে কী লাভ, এই সবগুলো মাথায় একদম আনা উচিত নয়। যতটা সম্ভব নিজেকে মানে ফ্রি রাখা উচিত। এবং সেই জন্য আমাকে সাহায্য করেছিল আমার দাদা, আমার হাজব্যান্ড প্রচণ্ডভাবে আমাকে হেল্প করেছিল, এবং তাদেরকে আমি কোঅপারেট করেছি। এবং তার যে আমার হাই ডোজের মেডিসিন চলছিল, তাতে আমার অনেক সাইড রিয়াকশানও হয়েছে। আমি দেখতে সুন্দরী ছিলাম বলে আমি জানি আর কি, সবাই বলতো। তো আমার অনেক লম্বা লম্বা চুল ছিল, ঝরঝর করে আমার 15 দিন 1 মাসে সব পুরো চুল চলে গেল, দেখতে যেন কীরকম বিভৎস টাইপ হয়ে গেলাম। তো সেটা নিয়ে আমি বদার করিনি, আমি আয়নাতে নিজেকে দেখাই বন্ধ করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো যেভাবে আমার সঙ্গে বিহেভ করতো, আমার যেন কিছুই হয়নি, আমি যেন মানে সেই বিউটিফুল লেডি লিলি, সেই ওটাই হয়ে আছি আমার হাজব্যান্ডের চোখে। সেরকমভাবে আমি থাকতাম, আমিও ভুলে গেছি। এবং প্রতি 18 দিনে আমাকে বম্বে ছুটে যেতে হতো কেমোর জন্য, এবং সেটা 6 মান্থস আমি সেভাবে গেছি, কিন্তু সেটা পসিবল হয়নি আমাদের পক্ষে, এত হাইলি এক্সপেন্সিভ, একটা ওষুধের দাম 1 লাখ প্লাস। তো আমাদের লাখ লাখ, হাজার হাজার বলাও ভুল হবে, লাখ লাখ টাকা আমাদের জলের মতন চলে গেছে। আমার স্বামী প্রচুর পরিমাণে টাকার সেটা জোগাড় করেছে, আর আমার দাদা আজকের দিন পর্যন্ত উনি আমাকে ফান্ডস সাপ্লাই করে যায়, এবং আমার ট্রিটমেন্টের পুরো দায়িত্বটা আমার দাদা নিয়েছে, এবং সমস্ত হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মানে আমাকে বাঁচানোর চেষ্টা। হয়তো আপনারা মনে করবেন সকলের পক্ষে তো এটা পসিবল নয়, সকলে তো মানে এটা করতে পারে না হয়তো, মানে এত ফান্ডস। তো কিন্তু আমার যে ধরনের ক্যান্সারটা হয়েছে বা অ্যাগ্রেসিভ নেচারের, সেটাতে আমার যতদিন আমার হার্ট সাহায্য করবে, কোঅপারেট করবে, এবং আমার টাকা দিয়ে শুধু বাঁচানোর ব্যাপারটা রয়েছিল সেই মুহূর্তে। কিন্তু এই ধরনের আমার মতন ক্যান্সারটা সাধারণত সকলের হয় না, হয়তো কারোর 2nd স্টেজ, 1st স্টেজ বা অন্য টাইপের ক্যান্সার এরকম হয়, কিন্তু আমার ভেরি মানে অ্যাগ্রেসিভ নেচারের ক্যান্সারটা হয়ে গেছিলো বলে এই রকম টাফ ট্রিটমেন্টটা আমাকে করতে হয়েছে।
তো ওখান থেকে আসার পর ওখানে আমার ট্রিটমেন্টটা বেশ ভালোই রেজাল্ট করেছে, পজিটিভ রেজাল্ট। তারপরে আমার প্রোটোকলটা পুরো চেঞ্জ হয়ে অ্যাপোলো চলে এলো, বম্বে টু অ্যাপোলো। তো অ্যাপোলো হসপিটালে ডক্টর PN মহাপাত্র, উনি হচ্ছে আমার দাদার ক্লাসমেট, উনি গোটা প্রোটোকলটা নিয়ে গোটা কেসটা সামলালেন। তারপরে আমার একটা ছোট্ট একটা ওই লাম্প যেটা হয়েছিল আমার ব্রেস্টে, সেই অপারেশনটা হয়েছিল, ছোট্ট একটা অপারেশন দিয়ে তারপরে কেমো, মেনটেন্যান্স, ডোজ। আজকের দিনে আমি 140 কি 150টা কেমো নেওয়া হয়ে গেছে প্রতি 21 দিনে। আজকে ডেট পর্যন্ত আমি কেমো আমার চলছে, প্রতি 21 দিনে কেমো চলে, প্লাস ওরাল কেমো ট্যাবলেটসও আমাকে নিতে হয়। আমার লাইফস্টাইল অনেক চেঞ্জ নিজেকে করতে হয়েছে, অনেক অনেক কিছু টাফ সিচুয়েশান এসছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক বলুন বা বাপের বাড়ির লোক বা ফ্রেন্ড সার্কেল সবাই প্রচুর কোঅপারেট করেছে এবং সকলের কাছ থেকে পজিটিভ রিপ্লাই, খুব ভালোবাসা সব কিছু পেয়েছি। শুধু যে সব ভালোবাসা পেয়েছি সেটা বলাও ভুল, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার লুকের জন্য অনেক কিছু হয়তো কথা শুনতে হয়েছে, অনেক জায়গাতে হয়তো আমি প্রেজেন্টেবল ছিলাম না বলে আমাকে হয়তো সেই জায়গাতে হয়তো যেতে হয়তো একটু দ্বিধাবোধ করেছে আমার আত্মীয়রা, কিন্তু সেগুলো আমি ডোন্ট বদার, সেগুলো আমি একদম বদার করিনি। আমি যখনই অ্যাপোলো হসপিটাল যাই, আমি যখনই নিজের কেমোথেরাপি করতে যাই, এখন সেটাকে মেনটেন্যান্স ডোজই বলছে, কারণ আজকাল খুব মডার্ন সব কিছু, ট্রিটমেন্টের ব্যাপারটা মডার্ন হয়ে গেছে। তো তখন অন্যান্য পেশেন্টরা ওরা অবাক হয়ে যায় যে আজকের ডেট পর্যন্ত আপনার কেমো চলে, অথচ ওদের 2-3টে কেমোতেই ওরা একদম ফেড আপ, ওরা মনে করছে বেঁচে আর লাভ নেই কিচ্ছু। কিন্তু তাদেরকে আমি অনেক রকমভাবে ইন্সপায়ার করি, এনকারেজ করি যে মানে এটা কোনো ব্যাপারই নয়, শুধু মনের জোর, লাইফস্টাইল, শুধু নিজেকে বিজি রাখা আর নিজের ধর্ম নিয়ে একটু চিন্তাভাবনা করা, পজিটিভ থিঙ্কিং, এটাই হচ্ছে মূলমন্ত্র ক্যান্সারের, সত্যি কথা বলতে গেলে। আর ফান্ডস সেটা নিশ্চয়ই ওটা অ্যারেঞ্জ তো করতেই হবে, কিন্তু আমার কথা হলো অ্যাপোলোতে একটু মানে আমি বলেছিলাম যে অ্যাপোলোর ডাইরেক্টরকে বলেছিলাম ওটা একটু কোয়াইট এক্সপেন্সিভ অ্যাপোলো ট্রিটমেন্টটা, তো সেটা মানে সেটাকে কিছু কম্প্রোমাইজ করা যেতে পারে, সেটাকে কিছু মানে অ্যাপোলোতে এই জন্য যাওয়া যে হ্যাঁ হাইজেনিকটা একটু বেটার আছে অ্যাপোলো হসপিটালে, অন্য হসপিটালে সেটা পসিবল নয় হয়তো, আমার মনে হয় তাই, কিন্তু হয়তো আমি ভুলও হতে পারি। কিন্তু এখন আমার প্রোটোকলটা চেঞ্জ হয়ে এখন গেছে ব্যাঙ্গালোর অ্যাপোলো, কারণ আপাতত আমি এখন ব্যাঙ্গালোরে থাকি, কারণ আমার হাজব্যান্ড গত 2022-এ উনি চলে গেছেন, 23 আগস্ট মাসে ওনাকে আমরা আর বাঁচাতে পারলাম না। উনি এত বেশি আমার পেছনে লড়াই করে গেছেন, নিজের দিকে হয়তো তাকাবার ওনার মানে সময় ছিল না, যার জন্য ওনার মাল্টি অর্গান ফেলিওরে উনি চলে গেলেন গত 2023-এ। ছেলেমেয়েরা আমাকে একা থাকতে দিল না কলকাতায়, এখন বেশিরভাগ টাইম আমি ব্যাঙ্গালোরেই থাকি, তাই আমার প্রোটোকল এখন চেঞ্জ হয়ে কলকাতা অ্যাপোলো থেকে ব্যাঙ্গালোর অ্যাপোলোরে গিয়েছে। কিন্তু ব্যাঙ্গালোর অ্যাপোলোও সেম ট্রিটমেন্ট চলছে, কিন্তু এখন আমার ট্রিটমেন্ট স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। তারা এখন 2013 থেকে যে আমার ট্রিটমেন্টটা চলছে, কেমোথেরাপি 21 দিন পর পর আমার যে ওরাল কেমো ট্যাবলেটস যেগুলো সব চলছে, সেগুলো ওরা বলছে যে নেক্সট পেট সিটি স্ক্যান আমার মার্চ মাসে আছে, ওইটা বছরে একবার করি, ওইটা পর এগুলো এখন স্টপ করে দিতে চাইছে ওরা। পেট সিটি স্ক্যানের রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে এটা স্টপ ওরা করতে চাইছে ট্রিটমেন্টটা, কারণ ওইটা হয়তো রেজিস্ট হয়ে যেতে পারে। দেখুন আমার মতন ক্যান্সার পেশেন্ট, সেটা মানে সুস্থ হওয়ার তো প্রশ্ন ছিলই না, আর তার উপরে বাঁচারও প্রশ্ন ছিল না। তো সেখানে আমি আজকের দিনে 13-14 বছর পর্যন্ত ধৈর্য নিয়ে লড়াই করে ট্রিটমেন্ট করে এসে এখন ডক্টররা বলছে যে ট্রিটমেন্টটা এখন শুধু চেক আপে থাকবেন, আপনার ট্রিটমেন্টের হয়তো আর দরকার হবে না, অনলি চেক আপ। কিন্তু এটাই ভেবে দেখুন যে পেশেন্স, ধৈর্য জিনিস এবং পজিটিভ থিঙ্কিং এবং গুড লাইফস্টাইল মানে কতটা ইম্পর্ট্যান্ট। তো সেটাই আমি আপনাদেরকে বলতে চাই যে ক্যান্সার বলে ঘাবড়াবেন না, ওটা খুব মানে একটা মানে ছোট্ট একটা হিসাবে জানবেন জীবনে একটা বিপদ এসছে, সেটা মেনে নেবেন এবং নিজে যেটা অ্যাজ ইউজুয়াল লাইফ, নিজেকে এনগেজ রাখার এবং নর্মাল লাইফ যতটা পারা যায় নিজেকে বিজি রাখা এবং নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখা, আমার মনে হয় এইগুলোই করাটাই, এইগুলো এভাবে যদি থাকা যায় তাহলে আমরা ঠিকভাবে বাঁচতে পারবো। কিন্তু ব্যাঙ্গালোর অ্যাপোলে যখন সব আমার কেসটা এটা এভাবে দাঁড়িয়েছে, এখন সকলে আমার কেসটা নিয়ে রিসার্চ করছে ডক্টররা, এখন ওদের রিসার্চ পয়েন্টে এখন এসছে, নানা রকম সব পেপারস ওরা এখন সাবমিট করছে, রিসার্চ করছে এরা সব কিছু।
তো ব্যাঙ্গালোরের একটা জুনিয়র ডক্টর, উনিও প্রফেসর লেভেলে আছেন, উনিও হঠাৎ করে দুম করে বলে বসলেন যে ট্রিটমেন্টটা এখন আপাতত স্টপ করতে হবে। কিন্তু আমার দাদা সেটাতে রাজি হননি, উনি বলেছেন না, পেট সিটি স্ক্যান পরে দেখা যাবে কি হবে, কিন্তু ইঞ্জেকশন মানে যেটা মেনটেনেন্স ডোজ বা ওয়ান টাইপ অফ কেমো বলুন, সেটা কিন্তু চলবে আমার যতদিন হয়তো আমি বেঁচে আছি, সেটা চলবে। যেমন ব্লাড প্রেশারের ওষুধ যেমন আমাদেরকে খেতে হয়, সুগারের ওষুধ খেতে হয়, যেগুলো মেনটেনেন্স ডোজ খেতেই হবে, তো ঠিক সেইভাবে আমাকে ওটা চালিয়ে যেতে হবে। হয়তো ওরাল ট্যাবলেটটা বন্ধ করতে হবে। এটা একটা আমার জীবনের আর একটা মোড় এলো। দেখি আবার আমার ওরাল ট্যাবলেটটা বন্ধ করে অনলি ইঞ্জেকশন দিয়ে আমি কীভাবে সুস্থ থাকি, ভালো থাকি কি না। ক্যান্সার যোদ্ধাদেরকে আমি শুধু লাস্ট এই মেসেজটাই দিতে চাই। অনেক কিছু তো বলে ফেললাম, তো এই মেসেজটাই দিতে চাই যে আপনারা এই ক্যান্সারে একদম ফেড আপ বা একদম ঘাবড়ানো, নার্ভাস হওয়া মতন কিছু পরিস্থিতি নেই। হয়তো আপনার লুকটা প্রিভিয়াস টাইমে একটু লুকটা হয়তো আপনাদের একটু ডিফারেন্ট হয়ে যেতে পারে, কিন্তু তারপরে ওটা ঠিক হয়ে যায়। আর নিজের পেশেন্স, নিজের পজিটিভ থিঙ্কিং, নিজের গডকে রিমাইন্ড করা, নিজের একটা হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড, সব কিছু নিয়ে আপনারা ঠিক দেখবেন খুব ভালোভাবে বেঁচে উঠবেন, এবং সেটা সকলের কাছে আপনারা এটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবেন। তো আপনারা, আমার মনে হয় এই মেসেজটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে ক্যান্সার সার্ভাইভারদের জন্য, ক্যান্সার যোদ্ধাদের জন্য। এটাই আমি এইটুকুনি বলে আমি শেষ করছি। নমস্কার।